একটা কথা এ নিয়ে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। আমি ধারাবাহিকভাবে বলে আসছি বিগত কয়েক বছর ধরে যে আরএসএস এর দুই সন্তান বিজেপি এবং তৃণমূল, পশ্চিমবঙ্গের বুকে আরএসএস তৃণমূলকে সাজিয়ে যদি পরিকল্পনা না করতো তাহলে বিজেপির যারা নেতা ছিলেন তাদের কেউ গ্রহণ করতো না, তাদের কোনো গ্রহণযোগ্যতা ছিল না। সুতরাং বিজেপি পরিকল্পনা, আরএসএস পরিকল্পনা করে শুভেন্দুকে মমতার কাছ থেকে দলে নিয়ে এসছে, কালকে আবার দেখবেন ওকে পাঠিয়ে দেবে মমতার কাছে। ওদের একটাই উদ্দেশ্য, মানুষকে বিভ্রান্ত করে, যাতে বিভ্রান্ত মানুষ ভোট দেওয়ার সময় ভাবে কাকে দেবো, এই তো রোজ রোজ টেলিভিশনে শুভেন্দুকে দেখছি আর মমতাকে দেখছি। মমতা বলছে হয় আমাকে না শুভেন্দুকে, শুভেন্দু বলছে হয় আমাকে না মমতাকে। এটা ওদের পরিকল্পনা। কিন্তু ভুলে যাচ্ছেন যে তলায় মানুষ যখন জাগে তখন বোঝা যায় না যে কখন সেটা ফুটে উঠবে। আমরা তো বাংলাকে তো মেরে ফেলেছে এরা, বুঝতে পারছে না? বাংলার শিক্ষিত সম্প্রদায় রাস্তায় বসে আছে, তারা কাঁদছে। বাংলার চিকিৎসক সমাজ রাস্তায় কাঁদছে। বাংলা বেঁচে আছে কোথায়? বেঁচে থাকা মানে কি শুধুমাত্র হেলিকপ্টার করে মুখ্যমন্ত্রী এদিক ওদিক দৌড়বেন, সেটাকে বেঁচে থাকা বলে নাকি? ও তো আপনাদের ধারণাটাই ভুল। ইনসাফ যাত্রা ছিল যুব ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠান। যুব ফেডারেশনের সম্পাদিকা ছিলেন মীনাক্ষী, তাই তাকে সামনে থাকতে হয়েছে। ও মুখ, এ দর্পণ, এইসব তত্ত্ব ভুল। এখন সামগ্রিকভাবে যে পরিকল্পনা করা হয়েছে যে বাংলা বাঁচাও স্লোগানটা, যদিও স্লোগানটা আমার মতে হওয়া উচিত ছিল বাংলা পুনরুজ্জীবন যাত্রা হওয়া উচিত ছিল আমার বোধে, মানে বাংলাকে জাগাতে হবে। সেক্ষেত্রে মুখের তো কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সংগঠনের। মিডিয়া খুব পরিকল্পনা করে মুখ মুখ করে বেড়ায়। আচ্ছা ভাবুন তো, মুখ কোথায় ছিল মোদি কি মুখ ছিল নাকি আগে? ভারতবর্ষের বুকে অন্যতম একজন খুব সফল প্রধানমন্ত্রী হচ্ছেন মনমোহন সিং। মনমোহন সিং কি মুখ ছিল আগে? মুখ টুক গুলো সব কাল্পনিক। আচ্ছা স্যার, এই বাংলা বাঁচাও যাত্রা আগামী বিধানসভাতে কতটা এফেক্ট করতে পারে? ভাই আমি জ্যোতিষী নই, আমি এই ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী করি না। সিপিআইএম এর একটা পরিকল্পনা, আপনি সিপিআইএম, আমাদের কাজ হচ্ছে মানুষকে সচেতন করা, মানুষকে সংগঠিত করা। মানুষ সচেতন হবেন, সংগঠিত হবেন, লড়াই করবেন। তার প্রভাবটা কখন কোথায় পড়বে সেটা আগাম কেউ বলতে পারে না। পৃথিবীর চারিদিকে দেখছেন তো কিভাবে কখন কোথায় কি প্রভাব পড়ছে। একদম সিমারিং টেম্পারেচার, যখন বুদবুদ ফেটে উঠবে তখন কে কোথায় থাকবে বলা মুশকিল। আচ্ছা, বিরোধীরা বারবার বলছে বাংলা কি মরে গেছে, বাংলা বাঁচাও যাত্রা করছে, কি বলবেন এই বিষয়ে? বাংলাকে তো মেরে ফেলেছে এরা, বুঝতে পারছেন না? বাংলার শিক্ষিত সম্প্রদায় রাস্তায় বসে আছে, তারা কাঁদছে। বাংলার চিকিৎসক সমাজ রাস্তায় কাঁদছে। বাংলা বেঁচে আছে কোথায়? বেঁচে থাকা মানে কি শুধুমাত্র হেলিকপ্টার করে মুখ্যমন্ত্রী এদিক ওদিক দৌড়বেন, সেটাকে বেঁচে থাকা বলে নাকি? আচ্ছা, এই শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলছিলেন নয় বিজেপিকে ভোট দিন, নয় তৃণমূলকে ভোট দিন। কিছুদিন আগে শওকত মোল্লা বললেন দেখুন, নয়। একটা কথা এ নিয়ে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। আমি ধারাবাহিকভাবে বলে আসছি বিগত কয়েক বছর ধরে যে আরএসএস এর দুই সন্তান বিজেপি এবং তৃণমূল, পশ্চিমবঙ্গের বুকে আরএসএস তৃণমূলকে সাজিয়ে যদি পরিকল্পনা না করতো তাহলে বিজেপির যারা নেতা ছিলেন তাদের কেউ গ্রহণ করতো না, তাদের কোনো গ্রহণযোগ্যতা ছিল না। সুতরাং বিজেপি পরিকল্পনা, আরএসএস পরিকল্পনা করে শুভেন্দুকে মমতার কাছ থেকে দলে নিয়ে এসছে, কালকে আবার দেখবেন ওকে পাঠিয়ে দেবে মমতার কাছে। ওদের একটাই উদ্দেশ্য, মানুষকে বিভ্রান্ত করে, যাতে বিভ্রান্ত মানুষ ভোট দেওয়ার সময় ভাবে কাকে দেবো, এই তো রোজ রোজ টেলিভিশনে শুভেন্দুকে দেখছি আর মমতাকে দেখছি। মমতা বলছে হয় আমাকে না শুভেন্দুকে, শুভেন্দু বলছে হয় আমাকে না মমতাকে। এটা ওদের পরিকল্পনা। কিন্তু ভুলে যাচ্ছেন যে তলায় মানুষ যখন জাগে তখন বোঝা যায় না যে কখন সেটা ফুটে উঠবে। আচ্ছা, আমি একটু এসআইআর নিয়ে দুটো প্রশ্ন আপনাকে করব। এই যে এসআইআর, আমরা দেখেছিলাম করোনা কালে মানুষ যতটা আতঙ্কিত ছিল, এখন মানুষ তার দিয়ে বেশি আতঙ্কিত। এই পরিবেশ সৃষ্টি হলো, এর পেছনে কি গভীর চক্রান্ত দেখতে পাচ্ছেন কোন রাজনৈতিক দলের? এর পেছনে সমস্ত চক্রান্ত, সব দায় হচ্ছে মমতা। আপনাকে এই ঘটনা পরম্পরা বুঝতে হবে, ব্যাখ্যা করতে হবে। 2002 সালে বোধহয় একটা এসআইআর হয়েছে, তখন কি এত উত্তেজনা ছিল? ছিল না। এসআইআরটা কি? ভোটার লিস্টটাকে আপডেট করা, ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের নাম ঢোকানো, যারা যোগ্য হয়েছেন, যারা মারা গেছেন তাদের নাম বাদ দেওয়া, যে ভুলভ্রান্তি ঠিক করা। এটা সাধারণ কাজ।
কিন্তু আজকে এটা আতঙ্ক কেন হয়েছে না, একটা অনুপ্রবেশের তত্ত্ব খারাপ হয়েছে। এই অনুপ্রবেশের তত্ত্বটা কে খারাপ করলেন? 2003 সালে গোটা ভারতবর্ষের বুকে পার্লামেন্টে দাঁড়িয়ে চূড়ান্ত অসভ্যতা করে হইচই করলেন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এই সত্যটাকে আড়াল করার চেষ্টা হচ্ছে, এবং এই অনুপ্রবেশের তত্ত্বটা কিন্তু বিজেপি অস্ত্র করেছেন। মমতা তখন বিজেপির সঙ্গে ছিল, এখনো আছে, তখন সরাসরি ছিল, এখন আড়াল থেকে আছে। আজকে যে ঘুষপেটিয়া বলছে, ঘুষপেটিয়া মানে কি? অনুপ্রবেশ। অনুপ্রবেশের তত্ত্ব কে দিয়েছে? মমতা। এবং সাধারণ গরিব দরিদ্র মানুষ তারা আতঙ্কে ভুগছেন। কেন? এই নাম ঢোকাবার জন্য এই নির্বাচন কমিশন যে সমস্ত ডকুমেন্ট চাইছেন, আমি তো ইতিপূর্বে মিডিয়াতে বলেছি, ওই ডকুমেন্ট যদি মোদির মন্ত্রিসভা সবাই দেখাতে পারেন, তাহলে ভারতবর্ষের সমস্ত গরিব মানুষ দেখাতে পারেন। যে দেশে প্রত্যেক বন্যায় খরায় মানুষকে ঘর ছেড়ে চলে যেতে হয়, যে দেশ বাঁচবার জন্য রাস্তায় ফুটপাতে শুয়ে থাকে মানুষ, তাদের আবার ডকুমেন্ট। আমি লাস্ট প্রশ্ন আপনাকে করব। আমরা দেখেছিলাম 2016-তে আপনারা কংগ্রেসের সঙ্গে যোগ করেছিলেন, 2021-এ আইএসএফ কংগ্রেস ছিল। আমরা দেখেছিলাম বামেরা বারবার ফেল করেছে। এবারে যেটা দেখতে পাচ্ছি, বামেদের তরফ থেকে যেটা বলা হচ্ছে, বৃহত্তর ঐক্যবদ্ধ বামের প্রয়োজন। এখানে একটু বানান ভুল হয়ে গেল। বানান লিখতে না, রসুনের জায়গায় রয় ফুটকি না দিলে বসুন হয়ে যায়, জানেন তো? সে আমার বাবা ছেলেবেলায় বলতেন, ঠিক করে পড়ো, তাহলে গন্ডগোল হবে। কিরকম গন্ডগোল? ওই ছাত্র বড় হয়েছে, খুব বড় অফিসার হয়েছে, সে যখন মাস্টারমশাই গেছে তখন সে দাঁড়িয়ে উঠে বলছে, গার্লিক স্যার, গার্লিক স্যার। গার্লিক স্যার মানে কি? কেন স্যার? গার্লিক মানে তো বসুন। মানে গার্লিক বসুন কোথায়? রসুন তো। তাহলে আমার বইয়ে ফুটকিটা ছিল না, বুঝতে পারছেন না? এখন এই প্রশ্নগুলো হচ্ছে এইরকম। আচ্ছা, আমি বামফ্রন্ট, আমরা আমাদের ধারাবাহিক স্টাইল যে ভারতবর্ষের বুকে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে গেলে পরে বাম বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য গড়ে তুলতে হবে, এটা আমাদের স্টাইল। আমাদের সঙ্গে অনেকে আসছেন, অনেকে যাচ্ছেন, আমরা পরিবর্তিত নই, আমরা আমার জায়গায় দাঁড়িয়ে আছি। আমি আরেকটা উদাহরণ দিয়েছিলাম সেদিন আগে, মেসি ঠিক আছে, যে বল বাড়াবে ও গোলে ঠেলবে, কে কখন বল বাড়াবে সেটা তাদের দায়িত্ব, মেসির দায়িত্ব। ধন্যবাদ।